দেখো আমি তোমাদের বাড়িতে যেটুকু জিনিস আছে সেই দিয়ে কিছু রিয়াকশান দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো একটা ছোট গ্লাসের মধ্যে আমি জলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে নিয়েছি। কোথায় পেয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা? এই দেখো, অনেকের বাড়িতেই তোমরা দেখবে এরকম বোতল থাকে বাথরুমের মেঝে টেঝে পরিষ্কার করার জন্য, তার মধ্যে এরকম হলুদ রঙের একটা অ্যাসিড থাকে, এটাকে মিউরেটিক অ্যাসিড বলে। আর এটার তোমার কেমিক্যাল নাম হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেমন? আচ্ছা, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে নিয়েছি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো এখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটুখানি কী করছি, একটু সাবান পাউডার নিচ্ছি, নিয়ে একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ফেলছি। দেখেছো কীরকম হলো? দেখো কীরকম গ্যাস উঠছে, দেখছো? আচ্ছা, কি এই যে কেন নিয়েছি, এই যে এটা নিয়েছি ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডারটা কেন নিয়েছি? যাতে ডিটারজেন্ট পাউডারের মধ্যে, প্রত্যেকটা ডিটারজেন্টের পাউডারের মধ্যে না একটুখানি কাপড় কাচার সোডা থাকে। কাপড় কাচার সোডার একটা গুণ হচ্ছে যে কাপড় কাচার সোডা একটু ভালো করে ময়লা বের করে দিতে সাহায্য করে। তো সেই জন্য কাপড় কাচার সোডাটা ডিটারজেন্ট পাউডারের মধ্যে থাকে। তো দেখলে তোমরা কাপড় কাচার সোডাটা কীরকম দেখো এর সঙ্গে রিয়াকশান করে কিরকম একটা অদ্ভুত গ্যাস তৈরি করলো, ওই জন্য ওটা এরকম ভুসভুস করে ওপর দিকে উঠলো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি আর একটা গ্লাসে নিয়েছি এরকম অ্যাসিড নিয়েছি, একটু জলে দিয়ে লক্ষ্য করে দেখো এর মধ্যে আমি একটু আগে থেকেই দিয়ে রেখেছি। দেখো এর মধ্যে কি দিয়েছি, একটু আলপিন দিয়েছি, সেফটিপিন দিয়েছি। কেন? এই যে আলপিন, সেফটিপিন এগুলো সব লোহার তৈরি হয়। কেমন? এই যে লোহার তৈরি হয়, লোহার তৈরি হলে যেহেতু লোহাতে মরচে পড়ে, আমি তোমাদের আগের দিনই বলেছিলাম, যেহেতু লোহাতে মরচে পড়ে, কী করে লোহা তো তোমার অক্সিজেনের সঙ্গে আর জলের সঙ্গে ময়েশ্চারের সঙ্গে রিয়াক্ট করে তো মরচে তৈরি করে। তো সেই জন্যে মরচেটা যাতে না পড়ে, আর মরচে পড়লে কী হয়, কোনো লোহার জিনিস নষ্ট হয়ে যায়। কেমন? তো সেই জন্যে লোহার জিনিসের উপরে দস্তার প্রলেপ দেওয়া হয়। দেখো এই দেখো, দেখছো এখানে আস্তে 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 দেখো কীরকম গ্যাস উঠছে। দেখো, দেখতে পাচ্ছ এফারভেসেন্স? একটু আগে থেকে দিয়ে রেখেছি এই ধরনের জিনিস। দেখো এই যে দেখো, এই যে এখানে দেখো আমি রেখেছি আরও কয়েকটা, এগুলো দেখো, এগুলো সবই ওরকম ধরনের। আমি আগে থেকে দিয়ে রেখেছি কারণ এটা হতে একটু সময় লাগে। তো সেই জন্যে এই যেমন এটা দিলাম, এটাও আস্তে 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 কী হবে, রিয়াকশন করে 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 এই গ্যাস তৈরি করবে। কেমন? এই দেখো আস্তে আস্তে একটু দেখছো, বোঝা যাচ্ছে, দেখো একটু 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 গ্যাস উঠছে। কি হচ্ছে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সে জিঙ্কের সাথে বা দস্তার সাথে রিয়াকশান করছে, করে কি করছে, যে গ্যাসটা তৈরি করছে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, আমি আগে আমার বলা হলো না, এইখানে আগে যে আমরা একটা বিক্রিয়াটা দেখলাম, এখানে যে গ্যাসটা তৈরি হয়েছিল এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কেমন? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কেন হচ্ছে সেটা আমি এখনই তোমাদের যখন রাসায়নিক বিক্রিয়াটা দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। এখানে যে গ্যাসটা তৈরি হয়েছিল সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, একদম ভুস করে উঠলো। মানে কাপড় কাচার সোডার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিয়াকশন করে কি করলো, একটা গ্যাস তৈরি করলো, সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এক্ষেত্রে কিন্তু যেটা তৈরি হচ্ছে, দেখো সমানে বাবল উঠছে, দেখেছ? সমানে বাবল উঠছে, দেখো এটা কিন্তু হাইড্রোজেন গ্যাস। জিঙ্ক কী করে, মানে দস্তা কী করে, ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl, তো ওই হাইড্রোজেন গ্যাসটাকে ও হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সরিয়ে দেয়। আর জিঙ্ক কী করে, নিজে ওই বাকি জিঙ্ক আর ক্লোরিনের একটা যৌগ তৈরি হয়ে যায়। কেমন? আচ্ছা, এবারে আমরা এটাকে একটু সরিয়ে দিচ্ছি, আর এখানে দেখাচ্ছি আর একটা নিয়েছি আমরা, এটা নিয়েছি বেকিং সোডা। এটা নিয়েছি আমরা বেকিং সোডা। বেকিং সোডা কোনটা, যেটা আমরা কেক তৈরিতে ব্যবহার করি। কেমন? সেটা নিয়েছি আমরা। ঠিক আছে? আচ্ছা, এবার একটুখানি বেকিং পাউডার নিয়ে আমরা এর মধ্যে দিলাম। কেমন হচ্ছে? কেমন হচ্ছে দেখছো?
আবার দিচ্ছি। আচ্ছা, এই যে বেকিং পাউডার, এই বেকিং পাউডারের মধ্যেও কিন্তু সোডা থাকে। আমরা কি জানি, দুরকম সোডা হয়, একটা হচ্ছে খাবার সোডা আর একটা হচ্ছে কাপড় কাচার সোডা। কাপড় কাচার সোডাটা আমি ডিটারজেন্ট পাউডারের মধ্যে দিয়ে তোমাদের দেখালাম, আর এটা হচ্ছে বেকিং সোডা। ভালো করে দেখো, খুব মোটামুটি মোলায়েম হয়, আর একটুখানি হাতের মধ্যে দিলে তোমরা একটুখানি ভাব পাবে, একদম মোলায়েম, মানে গায়ে মাখা পাউডারের মতো মোলায়েম হয় না, একটু খুরদুরা হয়। এই বেকিং পাউডারের মধ্যে কি থাকে জানো? বেকিং পাউডারের মধ্যে থাকে খাবার সোডা আর থাকে একটু টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড হলো কি অ্যাসিড? যেটা আমরা তেঁতুল থেকে পাই। আমরা জানি সবাই যে তেঁতুল টক, তো তেঁতুল থেকে যে অ্যাসিডটা পাই সেটা এর সঙ্গে মেশানো থাকে। তো তাতে কি হয়, এটা তো যখন আমরা এই কেক টেক বানাই তখন আমরা তো দিই, কেকটা ফুলে যায়। তো কি হয়, এটা আর ওই টার্টারিক অ্যাসিড দুটো একসাথে মিলে যখন গরম হয় তখন এর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে এসে কেকটাকে ফুলিয়ে দেয়। আর এখানেও কি হলো, যখন আমরা এর মধ্যে দিলাম এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, তখন এর থেকে যে বুসবুস করে গ্যাস বেরোলো সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে যেটা আমরা কাপড় কাচার সোডা দেখেছিলাম, কাপড় কাচার সোডা থেকেও বেরোলো কার্বন ডাইঅক্সাইড, আর খাবার সোডা থেকেও বেরোলো কার্বন ডাইঅক্সাইড। সেটা কেন হলো, যখন আমরা রাসায়নিক বিক্রিয়াটা লিখব, যখন তোমরা এর সংকেতটা দেখবে তখনই তোমরা বুঝতে পারবে। এমনিতেও আগের ভিডিওগুলোতে আমি মোটামুটি এদের সংকেতগুলো শিখিয়েছিলাম, কিন্তু আবার বলবো, একটুখানি সরিয়ে দিয়ে এগুলো। আমার বাড়িতে যেটুকু জিনিস ছিল সেটুকুনো দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে আর বুঝতে পেরেছো। এবার আমরা এগুলো নিয়ে একটুখানি আলোচনা করি, কেমন? আচ্ছা, এই যে আমরা কি বললাম, কাপড় কাচার সোডা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সঙ্গে বিক্রিয়া করে কি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, কেমন? তো কাপড় কাচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এর আগের ভিডিওগুলোতেও এই যৌগটা তোমরা পেয়েছো আর এর সংকেতটাও দেখেছো, এটা হলো সোডিয়াম কার্বনেট। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি? সেটা হলো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটা হাইড্রোজেন অ্যাটম আর একটা ক্লোরিন অ্যাটম। আচ্ছা, তাহলে দেখো কীরকম হচ্ছে, সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কি তৈরি হলো? সোডিয়াম ক্লোরাইড। দেখো এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, সোডিয়াম আর ক্লোরিন মিলে একটা যৌগ তৈরি করলো, সেটা কি? সোডিয়াম ক্লোরাইড। এটা কিসের ফর্মুলা আমরা আগে থেকেই জানি, তাই না? এটা হচ্ছে সল্ট, নুনের ফর্মুলা, তাই তো, সোডিয়াম ক্লোরাইড। আর কি হলো, এর মধ্যে দেখো কার্বোনেট লুকিয়ে আছে। কার্বোনেট আয়নের কথা আমরা আগেই কিন্তু ভিডিওতে আলোচনা করেছি, যতগুলো আমরা আয়ন পড়েছি তার মধ্যে কিন্তু কার্বোনেট ছিল। তোমাদের না হলে ভিডিওটা দেখে নিও মনে না থাকলে। তাহলে এই কার্বোনেটটা ভেঙে কি হলো, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হলো। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হলো, তার জন্যই কিন্তু তুমি ওর মধ্যে ওই বুদবুদটা দেখতে পেলে, এফারভেসেন্সটা দেখতে পেলে, ভুসভুস করে উপর দিকে গ্যাসটা উঠে এলো। আচ্ছা, আর কি হলো, এই যে এইখানে যে হাইড্রোজেন আছে আর এখানকার যে অক্সিজেন আছে সেইটা মিলিয়ে জুলিয়ে কি হলো, ওয়াটার তৈরি হলো, জল হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমরা যখন মুখে বলছি কাপড় কাচা সোডা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, তার সঙ্গে আমাকে এটাও বলতে হবে আরও কি তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, ওয়াটার তৈরি করে, এগুলোও বলতে হবে। তাহলে দেখো, কোনো বিক্রিয়াকে যদি আমাকে এইভাবে মুখে বলতে হয় তাহলে অনেক বেশি সময় লাগে। তাই আমরা সংকেতের সাহায্যে আমরা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার চেষ্টা করি।
কিভাবে করি? প্রথমে এদেরকে বিক্রিয়ক, যারা বিক্রিয়া করে তাদেরকে বলে বিক্রিয়ক, বা ইংলিশে বলে রিয়াক্ট্যান্টস। তো রিয়াক্ট্যান্টসগুলোকে আমরা যতগুলো রিয়াক্ট্যান্ট ব্যবহার করেছি সেই ততগুলো রিয়াক্ট্যান্টকে প্লাস চিহ্ন দিয়ে লেখা হয়। Na2CO3 প্লাস, এটা সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা দুটো জিনিসই ব্যবহার করেছিলাম। আচ্ছা, এবার যেটা তৈরি হলো প্রোডাক্ট, যেটা সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। 3টে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই 3টে লেখার জন্যে আমরা প্লাস দিয়ে দিয়ে লিখছি, যোগ চিহ্ন দিয়ে দিয়ে। সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখলাম খাবার সোডা দেখলাম, তাই তো? খাবার সোডা দেখলাম। খাবার সোডাটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তোমাদের বাইকার্বনেট আয়নের কথা নিশ্চয়ই মনে আছে, নাহলে বইতে দেখে নিও বা ভিডিও দেখে নিও। দেখো সোডিয়াম কার্বনেটে দেখো কোন আয়ন আছে, মানে যেটা কাপড় কাচার সোডা সেটা হলো কার্বনেট আয়ন। আর আশ্চর্য, দেখো যখনই সোডিয়ামের সঙ্গে বাইকার্বনেট আয়ন যোগ হচ্ছে, যুক্ত আছে, তখন সে হয়ে গেল খাবার সোডা। আশ্চর্য না? দেখো রাসায়নিক বিক্রিয়া এরকমই, রাসায়নিক যে বস্তু তৈরি হয়, রাসায়নিক যে প্রোডাক্ট হয় সেটা এরকমই। আশ্চর্য, দেখো এই হাইড্রোজেনটা থাকার জন্যে এটার দেখো ধর্ম কিভাবে বদলে গেল। এটা আমরা খাওয়ার কাজে ব্যবহার করতে পারি, কোনো কিছু ভাজাভুজি করার জন্য খাবার সোডা ব্যবহার করা হয়, বেকিং পাউডারের মধ্যে ব্যবহার করা হয়। অথচ যখন বাইকার্বনেট না হয়ে কার্বনেট আয়ন ছিল তখন কিন্তু ওটা কাপড় কাচা পরিষ্কারের কাজে ব্যবহার হয়েছিল। আচ্ছা, এখানেও দেখো যদিও এটা বাইকার্বনেট, কিন্তু যে প্রোডাক্টগুলো হলো সেগুলো সব সেম। কি আমরা এখানেও দেখো যোগ চিহ্ন দিয়ে লিখব, সোডিয়াম বাইকার্বনেট হলো খাবার সোডা, তার সঙ্গে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি তৈরি হলো? সেম, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। কেননা তুমি দেখো এটার সঙ্গে এই সোডিয়াম কার্বনেটের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট শুধু তফাৎটা হলো একটা হাইড্রোজেন অ্যাটম। তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হলো। এই কার্বনেটটা যখন ভাঙলো তখন ভেঙে কার্বন ডাইঅক্সাইড হলো। আবার এখান থেকে হাইড্রোজেন আর এখানকার অক্সিজেন নিয়ে হয়ে গেল ওয়াটার। ঠিক আছে? তাহলে এটাও হলো একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। আচ্ছা, এবার আমরা যেটা ওই জিঙ্কের প্রলেপ দেওয়া যে আলপিন এবং সেপ্টিপিনের যে রিয়াকশানটা আমরা দেখলাম, যেটা থেকে গ্যাস বেরোচ্ছিল, সেটা আমরা যখন বলবো তখন কিভাবে বলবো? দস্তার প্রলেপ দেওয়া পিন হাইড্রোক্লোরিক অ্যাসিডে দিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবার তার সাথে আর কি উৎপন্ন হয় বলতে গেলে তাহলে আমাদের বলতে হবে তার সঙ্গে আরেকটি যৌগ তৈরি হয়, সেটা হলো জিঙ্ক ক্লোরাইড। এখন দেখো এই যে এত বড় একটা স্টেটমেন্ট, সেটা আমরা কত সুন্দর ছোট করে একদম প্রকাশ করে দিতে পারছি। কেউ যদি এই শুধু রিয়াকশনটা দেখে, কেউ যদি এই সমীকরণটা দেখে, তাহলেই বুঝে যাবে যে বিক্রিয়াটা কি হচ্ছে। যে জিঙ্ক হচ্ছে দস্তা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জিঙ্ক আর ক্লোরিন কি তৈরি করে নিল? জিঙ্ক ক্লোরাইড। আর এই হাইড্রোজেনকে সরিয়ে দিল কে? জিঙ্ক। আর হাইড্রোজেন কি তৈরি করে নিল? হাইড্রোজেন গ্যাস। তোমরা জানো কোনোই পরমাণু সে তো একা স্বাধীন নয়, থাকতে পারে না, তো সঙ্গে সঙ্গে আর একটা হাইড্রোজেনের পরমাণুর সঙ্গে জুড়ে সে তৈরি করে দিল হাইড্রোজেন গ্যাস। কেমন? আচ্ছা, আর কিছু রিয়াকশনের বিক্রিয়ার এখানে উদাহরণ দিচ্ছি, সেগুলো আমি জোরবার করে উঠতে পারিনি, শুধু মুখেই তোমাদের বলছি। দেখো আমরা চুন তো খুব ব্যবহার করি, তাই না? বাড়িতে সব জায়গাতে চুন ব্যবহার করা হয়। তো এই যে চুন আমরা ব্যবহার করি, তোমরা দেখেছো যে পান সাজার জন্য চুন ব্যবহার করা হয়, তাই তো? তো এই যে চুন আমরা ব্যবহার করি, সেটা কি করে তো হয়? চুনা পাথরটা কিন্তু আমরা প্রকৃতিতে পাই, হ্যাঁ, যেটাকে ইংলিশে মার্বেল বলে। চুনা পাথরটা আমরা প্রকৃতিতে পাই। চুনা পাথরকে তাপ দিলে পোড়া চুন ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এই চুন তৈরি করার পদ্ধতি হলো যে চুনা পাথরকে তাপ দেওয়া। এবার চুনা পাথরের ফর্মুলাটা কি? চুনা পাথরের ফর্মুলা হলো ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল। ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট,
একটু লিখতে অসুবিধা হচ্ছে, ঠিক করে নিয়েছি। এবারে কিছু মনে করো না। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো গিয়ে চুনা পাথর বা মার্বেল। এটাকে আমরা দিচ্ছি খুব তাপ, অনেক তাপ দিচ্ছি। কত তাপ জানো? প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া হয়। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, মানে এর জন্য কি হয়, যেরকম তোমরা দেখেছো ইট খোলা দেখেছো, ইটগুলোকে যে পোড়ায় কীরকম আগুন তৈরি করে, সাংঘাতিক ব্যাপার। সেরকম এগুলোকেও ওরকম ভাট্টির মধ্যে দেওয়া হয়, দিয়ে ওটাকে চুনা ভাট্টি বলে, ওর মধ্যে দিয়ে এরকম তাপ তৈরি করা হয়। তাতে কি হয়, এটা ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড, এইটাই হয়ে গেল চুন। কেমন? সাধারণ চুন যেটা আমরা ব্যবহার করি। কিসের ব্যবহার করি বলো তো? যেমন পান খাওয়ার জন্য ব্যবহার করবি, দেখবে যে পানের দোকানে লক্ষ্য করে দেখো, বা বাড়িতে যারা পান খান দেখবে একটা জায়গার মধ্যে চুন খানিকটা ভিজিয়ে রাখা হয়, ভিজিয়ে রেখে সেটা কিন্তু এইটাই, এই চুনটাই। আর কি তৈরি হচ্ছে দেখো, এই যে এটা একটা কার্বনেট আয়ন আছে, তো এই কার্বনের আয়নটা ভেঙে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে তাপ দিলে, খুব তাপ দিতে হয়, তাহলে এটা ভেঙে যায়। ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। কেমন? এবার দেখো, এই যে ক্যালসিয়াম অক্সাইডের একটা মানে আমি পান খাওয়ার কথা তো বললাম, এমনি চুনটা তুমি তো জানো আমরা কত কী ব্যবহার করি, চুনটা অনেক কিছুতেই ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে বাড়িতে যে হোয়াইট ওয়াশ হয় দেখবে, যেটাকে আমরা চুন করা বলি বা সাদা রং করা হয় যেটা সাধারণ, সেটা হচ্ছে যে এইটাকে ব্যবহার করা হয়। কিরম করে ব্যবহার করা হয়? এই যে পোড়া চুন বা পাথরের চুনটা আমরা পেলাম, সেটাকে কি করা হয়, জলে ফেলা হয়। এরকম করে জলে ফেলে দিয়ে ক্যালসিয়াম অক্সাইড যেটা আমরা পেলাম সেটাকে যদি আমরা জলে ফেলে দিই, তাহলে কি হবে, খুব গরম হয়ে যায়। অনেক সময় দেখা যায় জলটা টকবক করে ফুটছে, এরকমও হয়। তো কি হয়, এটা ব্যাপারটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার, মানে জল দেওয়া হলো। কেমন? তাহলে কি তৈরি হয়ে গেল, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আর খুব হিট তৈরি হয়। এখানে কিন্তু আমরা তাপ দিচ্ছি না, হ্যাঁ, খুব হিট হয়, একদম টকবক টকবক করে জল ফুটতে থাকে, হিট বা তাপ। কি হয়, ক্যালসিয়াম অক্সাইড যখন জলের মধ্যে ফেলে দেওয়া হয়, সে ধীরে 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 ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। আর সেটার জন্য এই দুটো এইটা তৈরি করার জন্য প্রচুর তাপ উৎপন্ন করে, এমন তাপ উৎপন্ন করে যে জলটা দেখা যায় হয়তো টকবক টকবক করে ফুটছে, এরকমও হয়। এবার তোমরা দেখবে, যদি কখনো বাড়িতে হোয়াইট ওয়াশ হয়ে থাকে বা মানে দেওয়ালে চুন হয়, তখন লক্ষ্য করে দেখো, ওটা করার পরে ওরা কি করে, ওইটার মধ্যে ওই পেন্ট ব্রাশকে ডুবিয়ে ডুবিয়ে করে। এখন দেখো, যদি এটা নুনের মতন, ধরো আমরা যে সোডিয়াম ক্লোরাইড বা নুন খাই বা চিনির মতন, যদি জলে দিলে পুরোটাই গুলে যেত, তাহলে কি রং হতো? রং হতো না। হতো কি? কেন হতো না? কেন কোনো যদি ওরকম দ্রবণ তৈরি হয়ে যায়, সম্পূর্ণ দ্রবণ তৈরি হয়ে যায়, তাহলে সেটা কি দেওয়ালে দিলে তো সেটা আর দেওয়ালে থাকবেই না, পুরো নিচে পড়ে যাবে। তো এই ক্যালসিয়াম অক্সাইড একটা এমন জিনিস, এই যে চুনটা, এটা কি করে, সম্পূর্ণরূপে কিন্তু জলের মধ্যে গলে না, সম্পূর্ণ দ্রবণ তৈরি করে না, কিছুটা থেকে যায় আর কিছুটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়। তো ফলে কি হয়, ওই যেটা থেকে গেল, যেটা পুরোটা গললো না, সেটা যখন আমরা ওই দ্রবণটাকে নিয়ে যখন দেওয়ালে পেন্ট করছি, চুন করছি, তখন ওই চুনটা দেওয়ালে থেকে গেল আর আমাদের হোয়াইট ওয়াশ হয়ে গেল। তাহলে এটাও একটা রিয়াকশান আমরা দেখলাম, যে পোড়া চুন বা পাথুরে চুন, ক্যালসিয়াম অক্সাইড তার জলের মধ্যে ফেলে দিলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়। ওই যে পানে যে চুন খাওয়া হয়, সেটাও কিন্তু এভাবেই হয়, চুনটাকে জলে ভিজিয়ে রাখা হয়, ওই একটু তার ওইটা কী হয়, একটুখানি জল জল থাকে, একটুখানি আসল ক্যালসিয়াম অক্সাইডটা থাকে, পুরোটা ওতে মিক্স মানে সলিউশন হয় না বা দ্রবণ তৈরি করে না, এরকম ব্যাপারটা থাকে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর ওয়াটার, ক্যালসিয়াম হাইড্রক্সাইড।
আর একটা প্রয়োজনীয় জিনিসের তোমাদের রিয়াকশন বলছি, সেটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি। নাইট্রোজেন গ্যাস ও হাইড্রোজেন গ্যাসকে মিশিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। এই যে অ্যামোনিয়া না, আচ্ছা আগে আমরা বিক্রিয়াটা লিখি। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে। এটার জন্য কি করা হয় জানো, কোনো তাপ দেওয়া হয় না, প্রচুর চাপ দেওয়া হয়, মানে প্রেশার দেওয়া হয় কোনো একটা বড় সিলিন্ডারের মধ্যে, বা বাংলায় বলে চাপ। হ্যাঁ, এক নাইট্রোজেন আর হাইড্রোজেনকে কি করা হয়, একটা কোনো সিলিন্ডারের মধ্যে মিশিয়ে, সেই সিলিন্ডারে কি থাকে, পিস্টন থাকে, ওই সিলিন্ডারের মধ্যে মিশিয়ে পিস্টন দিয়ে প্রচুর প্রেশার দিলে তখন নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয়। তো কথা হচ্ছে যে এই যে অ্যামোনিয়া, এটা খুব মানে ইন্ডাস্ট্রিতে লার্জ স্কেলে তৈরি হয়। কেন জানো, এর অনেক উপকার আছে, মানে এটা অনেক ব্যবহার হয়। যেমন ধরো এয়ার কন্ডিশনিং মেশিনে অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়ার একটা খুব বড় গুণ আছে, এ কী করে, মানে তোমার অ্যাটমসফিয়ারের চারপাশ থেকে খুব গরমটাকে টেনে নিতে পারে, ফলে কি হয়, অ্যাটমসফিয়ারটা ঠান্ডা হয়ে যায়। আবার ধরো ডাইতে অ্যামোনিয়া দেওয়া হয়, এই যে চুলের রং টং হয় না, এরকম অনেক ডাই, অনেক কালারেই অনেক যে ডাই তৈরি হয়, সেতেও কিন্তু অ্যামোনিয়া দেওয়া হয়। অ্যামোনিয়া প্লাস্টিক তৈরিতেও কাজে লাগে, এর অনেক ব্যবহার আছে। আবার আমরা যে সার হিসেবে, ফার্টিলাইজার হিসেবে মাটিতে ব্যবহার করি ইউরিয়া, তোমরা জানো যে ইউরিয়া একটা সার, তো ওই ইউরিয়া তৈরিতেও কিন্তু অ্যামোনিয়া ব্যবহার হয়। তো আমরা মোটামুটি কিছু রাসায়নিক বিক্রিয়া এখানে দেখলাম, কিছু দেখিনি যেগুলো, সেগুলো কিছু কিছু শিখলাম। এরকম তো রাসায়নিক বিক্রিয়া হাজার হাজার আছে। তো এখন তোমাদের ক্লাসে মোটামুটি বইতে যা আছে আর আমরা যা শিখছি, সেইগুলো যেটুকু আছে সেটুকুই, কিছু আমি বাইরেরও কিছু চেষ্টা করছি তোমাদের শেখানোর, দেখানোর। আমার মনে হয় তাতে হয়তো তোমাদের উপকারী হবে বা পড়তেও ভালো লাগবে। আচ্ছা, এবারে এই বিক্রিয়া যে আমরা লিখছি, এই যে রাসায়নিক বিক্রিয়া লিখছি আমরা সমীকরণের রূপে, সেটাকে আমাদের একটু একটা জিনিসকে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো কি, সেটা হলো কোনো রাসায়নিক বিক্রিয়া যখন আমরা লিখছি, তখন আমরা যে বিক্রিয়কগুলোকে নিচ্ছি বা রিয়াক্ট্যান্টসগুলোকে নিচ্ছি, তাতে যে মৌলের যতগুলো পরমাণু আছে, যখন এটা প্রোডাক্ট তৈরি করছে, তখন ঠিক সেই মৌলের ততগুলো পরমাণু আছে কি, সেটা আমাদের দেখে নিতে হবে। কেন জানো, একটা থিওরি আছে, সেই থিওরিতে বলা হয়, মানে এটা একটা রসায়ন বিজ্ঞানের এটা একটা খুব বড় থিওরি। সেটা হচ্ছে যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, ডিউরিং এ কেমিক্যাল রিয়াকশন অ্যাটমস নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, মানে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন হয়, তখন কোনো রকম পরমাণু ধ্বংসও হয় না, আবার কোনো রকম নতুন পরমাণু তৈরিও হয় না। যা যা পরমাণু আমি এখানে ব্যবহার করেছি, সেই পরমাণুগুলোই এখানে থাকবে, এবং যত যত পরমাণু এক একটা ফর্মুলাতে আছে, এক একটা যৌগতে আছে, ঠিক সব মিলিয়ে তত পরমাণুই হতে হবে। ওই জন্যে এর নাম হলো রাসায়নিক সমীকরণ। একে বলে রাসায়নিক সমীকরণ। তোমরা অঙ্কের সমীকরণে জানো সবসময় দুদিকে সমান থাকতে হয়, তো একে যেমন অঙ্কের সমীকরণ হয়, সেরকম রাসায়নিক বিক্রিয়াতেও সমীকরণ হয়। এবার দেখো, আমরা এটা দিয়ে মোটামুটি শুরু করছি, কেমন? এখানে আমি দেখো লিখেছি, এবার আমরা আস্তে 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 দেখব যে কিভাবে সমীকরণটা করা যায়। এখানে দেখো Na2CO3-তে সোডিয়াম কার্বনেটে দুটো সোডিয়াম পরমাণু আছে, আর এখানে দেখো একটা সোডিয়াম পরমাণু আছে। তাহলে একটা কম আছে না? যদি একটা কম আছে, আমরা এখানে একটা 2 দিয়ে দেখি, কেমন?
এই যে আমরা 2 দিলাম, সোডিয়াম পরমাণুটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল, দুটো সোডিয়াম পরমাণু, দুটো সোডিয়াম পরমাণু। কিন্তু এই 2টা দেওয়ার জন্যে যেহেতু সোডিয়াম ক্লোরাইডের বাঁ দিকে 2 লেখা হয়েছে, সেই জন্যে ক্লোরিনটাও কিন্তু দুটো। কেমন? তো ক্লোরিন যদি দুটো হয়, এখানে কিন্তু ক্লোরিন একটা আছে, তাহলে আমরা এখানে একটা 2 বসালাম। এবার কি হলো, দুটো ক্লোরিন হয়ে গেল। আচ্ছা, এখানে 2 বসানোর জন্যে দুটো হাইড্রোজেন হয়ে গেল। বাঁ দিকে যে সংখ্যাটা বসবে মনে রাখবে, সেই সংখ্যাটা কিন্তু এখানে যতগুলো পরমাণু থাকবে প্রত্যেকের জন্য গোনা হবে। দুটো হাইড্রোজেন হলো, দুটো হাইড্রোজেন। এবার দেখো ডান দিকে কিন্তু দুটো হাইড্রোজেন আছে। কেমন? অক্সিজেন কটা? অক্সিজেন পরমাণু 3টে। এখানে দেখো 2 আর 1-এ 3, তাহলে অক্সিজেন পরমাণু 3টে, ঠিক আছে। কার্বন পরমাণু কটা? কার্বন পরমাণু 1টা। এইখানে কটা? 1টা। আর কোথাও কার্বন পরমাণু নেই। তাহলে এটা এবার আমাদের ব্যালেন্স হয়ে গেল, মানে এটা সমীকরণ হলো। এদিকে যতগুলো পরমাণু আছে, যা যা মৌলের, ঠিক তত পরমাণু এদিকে হয়ে গেল। আর একটা দেখো রিয়াকশন করেছিলাম আমরা, জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, দস্তা আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে দেখো জিঙ্ক ক্লোরাইড হয়েছে, কিন্তু ক্লোরিন ZnCl2, কারণ কি জিঙ্কের ভ্যালেন্সি, জিঙ্কের যোজ্যতা +2। মনে আছে? না মনে থাকলে বই দেখে নিও বা আমার ভিডিও দেখে নিও, মনে পড়ে যাবে। জিঙ্ক ক্লোরাইড, এই যোজ্যতা জানাটা কিন্তু খুব দরকার। জিঙ্ক ক্লোরাইড তাহলে ক্লোরিন কটা? দুটো, তাই তো? তাহলে আমরা এখানে 2 লিখি। 2 লেখাতে কি হলো, দুটো ক্লোরিন অ্যাটম হয়ে গেল। কিন্তু এখানে 2 লেখার জন্য হাইড্রোজেন 2 হয়েছে। ডান দিকে কি দুটো হাইড্রোজেন আছে? আমরা দেখলাম হ্যাঁ, দুটো হাইড্রোজেন আছে। ঠিক আছে। এবার দেখো, যেটা আমরা পোড়া চুনের মধ্যে জল দিয়েছিলাম, সেটা ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার। ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার কী হয়েছিল? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছিল, তাই তো? আর কী হয়েছিল? তাপ তৈরি হয়েছিল। তো তাপের জন্য তো আমাদের ব্যালেন্স করার কিছু নেই। তো এখানে দেখো কি আছে, একটা ক্যালসিয়াম পরমাণু, একটা ক্যালসিয়াম পরমাণু, 1, 2, দুটো অক্সিজেন পরমাণু। এইখানে OH হোল টুয়াইস হাইড্রোক্সাইড, তোমার মনে আছে হাইড্রোক্সাইড আয়নের হচ্ছে 1 ভ্যালেন্সি, আর ক্যালসিয়ামের যেহেতু ভ্যালেন্সি 2, যোজ্যতা 2, সেজন্য এখানে 2 লেগেছে। আর হাইড্রোক্সাইড আয়নের ভ্যালেন্সি হলো 1, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অক্সিজেন দুটো, এখানেও দেখো অক্সিজেন দুটো, 1 আর 1-এ 2, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা অলরেডি ব্যালেন্সড, আমাদের আর ব্যালেন্স করার দরকার নেই। এবার যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে মিক্স করে অ্যামোনিয়া তৈরি করা হয়। কেমন? তো অ্যামোনিয়া তৈরি করা হয় যখন, তখন কি হচ্ছে দেখো, এখানে দুটো নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন। তাই তো মুশকিল হয়ে গেল। আমরা তাহলে অন্তত যদি এখানে 2 বসিয়ে দিই, তাহলে নাইট্রোজেন তো দুটো হলো, কিন্তু হাইড্রোজেন কটা হয়ে গেল? 3 দুগুণে 6টা হয়ে গেল হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন 6টা হয়ে যাওয়ার জন্যে আমরা এখানে 2 তো অলরেডি আছে, তাহলে আমরা এখানে 3 বসিয়ে দিলাম, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে নাইট্রোজেন 2, এদিকে 2, এদিকে 2, 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন। এবার দেখো, যেটা আমরা মার্বেল সম্পর্কে পড়েছিলাম, মানে পাথুরে চুন, বা চুনা পাথরকে আমরা হিট দিয়েছিলাম, তাতে কি হয়েছিল? ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো একটা ক্যালসিয়াম পরমাণু, একটা ক্যালসিয়াম পরমাণু, ঠিক আছে, একটা কার্বন পরমাণু, একটা কার্বন পরমাণু, 3টে অক্সিজেন পরমাণু, এখানে 2 আর 1-এ 3, 3টে অক্সিজেন পরমাণু। তাহলে এটা আর আমাদের ব্যালেন্স করার দরকার নেই। এটা তো খুব মানে একটা জানা রিয়াকশন আমাদের। এটা তো ওয়াটার তৈরি হয়, মানে জল তৈরি হয়েছে। হাইড্রোজেন আর অক্সিজেনকে মিশিয়ে আরও অন্য পদ্ধতি করলে জল তৈরি হয়, ওয়াটার তৈরি হয়। তো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন দেখো, এখানে দুটো হাইড্রোজেন দুটো, কিন্তু অক্সিজেন যে দুটো, এখানে কিন্তু অক্সিজেন একটা। এবার কি হবে? তাহলে আমরা অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য এখানে যদি 2 বসাই, অক্সিজেন তো ব্যালেন্স হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন আবার 4টে হয়ে গেল।
তাতে আমাদের অসুবিধে নেই। আমরা কি করলাম, হাইড্রোজেনকে 4 করার জন্য এইখানে লিখে দিলাম 2। তাহলে দেখো কি হলো, এদিকে 4টে হাইড্রোজেন অ্যাটম, এদিকেও 4টে হাইড্রোজেন অ্যাটম, এদিকে 2টো অক্সিজেন অ্যাটম, আর এখানেও 2টো অক্সিজেন অ্যাটম হয়ে গেল। ওয়াটারের আগে 2 লেখা আছে, তার মানে 2 অক্সিজেন অ্যাটম। ঠিক আছে, আরও একটা দুটো আছে, দেখে নাও। এরপরে তোমাদের বইতে দেখবে অনেকগুলো দেয়া আছে, সেগুলো ব্যালেন্স করার চেষ্টা করবে। আমার মনে হয় কোনো অসুবিধে হবে না। একটা দুটো আমিও দেখিয়ে দেবো। আচ্ছা, এটা আমি একটা রিয়াকশান দেখিয়েছি। এটা হচ্ছে মার্কিউরিক অক্সাইড। এটা হচ্ছে মার্কারি। মার্কারি হচ্ছে কি, পারা। তোমরা জানো কোথায় থাকে, থার্মোমিটারে। থার্মোমিটারে থাকে, ব্যারোমিটারে থাকে। ব্যারোমিটার কি, যেটাতে প্রেশার মাপা হয়, মানে এয়ার প্রেশার মাপা হয়। আমাদের আবহাওয়াতে কত বাতাসের প্রেশার আছে, চাপ আছে, সেটা মাপার জন্য মার্কারি ব্যবহার হয়। তো মার্কারি তৈরি হয় কি করে, মার্কিউরিক অক্সাইড। এটাকেও এরম তাপ দিলে মার্কারি আর অক্সিজেনে ভেঙে যায়। ঠিক আছে, এবার দেখো এখানে হয়েছে 2টো অক্সিজেন অ্যাটম, এখানে 1টা অক্সিজেন অ্যাটম। তাহলে আমরা কি করি, এখানে 2 লাগাই। এবার 2 যেই লাগালাম, তাহলে মার্কারি হয়ে গেল 2, 2টো অ্যাটম মার্কারি হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 2। এইবার কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। 2টো মার্কারি অ্যাটম, 2টো মার্কারি পরমাণু, এখানে 2টো মার্কারি পরমাণু, এখানে 2টো অক্সিজেন পরমাণু, 2টো অক্সিজেন পরমাণু। ঠিক এরকমই আর একটা আছে লেড নাইট্রেট। তো লেড নাইট্রেটকে তাপ দিলে কি হয়, ওই একই। কী ভাঙছে দেখো, লেড নাইট্রেট, তোমার নাইট্রেট, এটা হচ্ছে নাইট্রেট আয়ন, মনে পড়ছে। লেড নাইট্রেট, লেডের হচ্ছে যোজ্যতা 2 আর নাইট্রেটের যোজ্যতা 1, তাই এখানে কিছু লাগেনি। লেডের যোজ্যতা 2 বলে নাইট্রেটে ব্র্যাকেট দিয়ে পুরো 2 হয়ে গেছে। আচ্ছা, কী ভাঙছে দেখো, এরা তৈরি করছে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা একটা গ্যাস, আর অক্সিজেন, O2, অক্সিজেন তৈরি করছে। আচ্ছা, এবারে দেখো অক্সিজেন কটা আছে, 2টো, 4টে, একটা 5টা। আর লেড কটা আছে, 1টা। এখানে লেড 1টা, লেডের জন্য চিন্তা নেই। তো নাইট্রোজেন কটা আছে, 2টো, তাহলে তো হলো না। তাহলে নাইট্রোজেন যদি আমরা এখানে 2 বসাই, তাহলে নাইট্রোজেন তো 2টো হলো। এবারে অক্সিজেন কটা হয়ে গেল, 2, 2 দুগুণে 4, 6, 7 হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, দুটো যদি এখানে বসাই,